নমস্কার, আপনাদের সকলকে স্কিল বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ চ্যানেলে, নিউজ পেপারে, আজকের আনন্দবাজার পত্রিকার নিউজেও ছিল, দেখেছেন যে শয়ে শয়ে বাংলাদেশিরা তারা বর্ডার পেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। এসআইআর চলছে এই আবহে, এবং এই সময়ে দাঁড়িয়ে আমরা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই অবৈধ বাংলাদেশিরা এদেশে কেন এলেন, কিভাবে এলেন, এবার এরা যে বাংলাদেশে ফিরে যাবে বা এদের বাংলাদেশে ডিপোর্ট করা হবে, পাঠানো হবে, সেটা কিভাবে হবে, এর পর পশ্চিমবঙ্গে এই ঘটনার ইমিডিয়েট ইম্প্যাক্ট কি পড়বে, আর 5 নাম্বার হলো ভারতবর্ষের এই বর্ডার এলাকার ফিউচার সম্পর্কে ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি এবং R&AWর বিভিন্ন টিম কি ভাবছে, কি স্টেপ নিতে চলেছে। যেহেতু আজকে আমি অফিস থেকে ভিডিও করছি না, কাজেই আমার কাছে বোর্ড নেই, বোর্ডে সমস্ত তথ্যগুলো না হলে আমি পরপর সাজিয়েই রাখি, কাজেই আমি আমার কাছে ফোনে পরপর সমস্ত তথ্য সাজিয়ে রেখেছি। আশা করি যারা একটু মন দিয়ে শুনবেন তাদের খুব একটা পুরো ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে না, হবার কথা নয়। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা হতে চলেছে, কারণ ভারত এবং বাংলাদেশ দুটো দেশের সম্পর্কের অনেক কিছু ডিপেন্ড করছে এই ঘটনার এবং এই ক্রমের ওপর। প্রথম কথা, আপনাকে যেটা বুঝতে হবে যে বাংলাদেশ থেকে এদেশে মানুষজন কেন এলেন, এর উত্তরে আমরা মূলত সাধারণভাবে তিনটে উত্তর পাই। 1, ধর্মীয় কারণে, 2, বেটার লাইফস্টাইলের কারণে, এবং 3, কিছু গোপন উদ্দেশ্য নিয়ে। এবার একে একে আমরা এই 3টে কারণকে দেখব যে কোন কারণের জন্য কি ভারতবর্ষ স্ট্যান্ড নিচ্ছে। প্রথম কথা, যারা এসছেন রিলিজিয়াস কারণে, অর্থাৎ যারা বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং বাংলাদেশে ধর্মীয় আইডেন্টিটির জন্য কোনো রকমভাবে নিপীড়নের, অত্যাচারের শিকার হয়ে তারা বেঁচে থাকার জন্য প্রাণ নিয়ে ভারতবর্ষে পালিয়ে এসছেন। ভারতবর্ষ অফিসিয়ালি বলছে যে এই সমস্ত মানুষ, এদের কোনো ডকুমেন্টস থাক না থাক, এদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। প্রথমে এসআইআর যে হচ্ছে, এই এসআইআরে দেখা যাবে যে 2002 সালে তাদের নাম নেই। যখন 2002 সালে তাদের নাম থাকবে না, তখন তাদের ডাকা হবে যে কেন নেই। তারা তখন বলবেন যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে চলে এসেছি, কাজেই আমাদের নাম নেই, আমরা পরে এসেছি, কাঁটাতার পেরিয়ে বিভিন্ন উপায়ে চলে এসেছি। তখন ভারতবর্ষ তাদের বলছে, অলরেডি বলে দিয়েছে, অপশন চালু হয়ে গেছে যে CAA, এই যে CAA এর আবেদন হচ্ছে, এখানে আপনি আবেদন করুন, আপনাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এবার এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ দেশ ধর্মের বিচারে কেন মানুষকে নাগরিকত্ব দেবে? একেবারে এটা ভুল প্রশ্ন। ইয়েস, ভারতবর্ষ ধর্মের বিচারে কাউকে নাগরিকত্ব না কোনোদিন দিয়েছে, না দিচ্ছে, না ভবিষ্যতে দেবে। এবার আপনারা বলবেন, স্যার কি হলো? এই আপনি বললেন যে যারা ধর্মীয় সংখ্যালঘু, মানে বাংলাদেশ থেকে যারা অমুসলিম লোকজন এদেশে চলে এসছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, তাদেরকে ভারত নাগরিকত্ব দেবে। আবার আপনি বলছেন যে ভারতবর্ষ ধর্মীয় ভিত্তিতে কোনোদিন কাউকে নাগরিকত্ব দেয়নি, দেবে না। ইয়েস, দেখুন, আজকে যদি কোনো হিন্দু, তিনি জন্মেছেন অস্ট্রেলিয়ায়, তিনি বললেন আমি ভারতবর্ষে চলে আসছি, CAA-তে আবেদন করব, ভারতবর্ষ তাকে নেবে না। আজকে কোনো বুদ্ধিস্ট, তিনি জন্মেছেন চীনে, ভারতবর্ষ তাকে নেবে না। আজকে কোনো খ্রিস্টান, তিনি জন্মেছেন লন্ডনে, ভারতবর্ষ তাকে নেবে না। জৈন, পার্সি, তিনি জন্মেছেন দেখা গেল তাজাকিস্তানে, উজবেকিস্তানে, ভারতবর্ষ তাকে নেবে না। তাহলে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, এই 5টা ধর্মের মানুষকে ভারতবর্ষ কেন নিচ্ছে? কারণ ধর্মীয় ব্যাপার নয়, কারণ ওরা আমাদেরই মানুষ, ওরা ভারতের মানুষ। এই দেশটা আগে ছিল অখণ্ড ভারতবর্ষ, বাংলাদেশ বলে কোনো দেশ বা পাকিস্তান বলে কোনো দেশ ঐতিহাসিকভাবে ছিল না, কিছু বছর আগে ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে। তো উজবেকিস্তানের কোনো জৈন মানুষ কিংবা লন্ডনের কোনো খ্রিস্টান মানুষ, তিনি ভারতবাসী নন, কিন্তু বাংলাদেশের কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, তারা প্রত্যেকে ভারতবাসী। বাংলাদেশ তো সেদিন তৈরি হয়েছে, তো নিজের দেশের মানুষ নিজের দেশে আসবে, এটা তো স্বাভাবিক।
এই কারণে যেহেতু ওটা আমাদেরই দেশ ছিল, একই দেশ, ওই দেশটাকে ইতিহাসে আর যাচ্ছি না, কিছু বিভেদকামী মানুষ আলাদা করে ভেঙে দিয়েছে ভারতবর্ষ থেকে, কাজেই আলাদা দেশ তৈরি হয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে, তাই তাদের সবসময় ভারতবর্ষ স্বাগত জানায়। স্বাগত জানাতে ভারতবর্ষ বাধ্য, ভারতবর্ষের নৈতিক দায়িত্ব আছে। এবার এখানে আরেকটু ক্ল্যারিটিতে চলে যাই, তাহলে এটুকু বোঝা গেছে। সেকেন্ড পয়েন্ট অনেকের মাথায় আসবে যে আচ্ছা, বাংলাদেশে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও তো ভারতবর্ষেরই নাগরিক ছিলেন, কারণ অখণ্ড ভারতবর্ষ ছিল, তাহলে তারা যখন এসছে তাদেরকে কেন নেওয়া হচ্ছে না? এখানে দুটো ব্যাপার আছে, এটাও ভুল প্রশ্ন। প্রথম কথা, যখন দেশভাগ হয়েছে তখন কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি হয়তো ঢাকায় বাড়ি, বরিশালে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, তিনি মনে করেছেন আমি সাম্প্রদায়িক দেশে থাকবো না যেখানে ধর্মের ভিত্তিতে দেশভাগ হচ্ছে, আমি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে থাকবো। তিনি চলে এসছেন, মোস্ট ওয়েলকাম, কাউকে ফেরানো হয়নি, কারণ এটা তাদেরও দেশ। কিন্তু যে সমস্ত মানুষজন জেনে বুঝে এখনকার বাংলাদেশ সেই সময়কার পূর্ব পাকিস্তানে রয়ে গেছিলেন, তারা তো নিজেদের ইচ্ছায় রয়ে গেছিলেন যে আমরা এই দেশটাকে ভাগ করে নিয়েছি, এটা ধর্মের ভিত্তিতে আমাদের একটা আলাদা দেশ হবে। তাহলে তারা যদি নতুন করে আসতে চান, ধোপে টিকছে না যুক্তি। এখানে আপনি আবারও বলবেন যে আচ্ছা, যে বৌদ্ধ মানুষটা তিনি থেকে গেছিলেন 1947-এ, তিনি এখন আসছে, তাকে কেন নেওয়া হচ্ছে? কারণ হয়তো 1947-এ তিনি ভেবেছিলেন যে চলো এই নতুন দেশটা যেটা তৈরি হচ্ছে এখানেও থেকে যাব, আমার উপর কোনো অত্যাচার হবে না। কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যে তার ধর্মীয় আইডেন্টিটির জন্য তার উপর অত্যাচার হচ্ছে, তো তাকে জীবন বাঁচাতে চলে আসতে হচ্ছে, তাকে আশ্রয় দেওয়া, নাগরিকত্ব দেওয়া ভারতবর্ষের দায়িত্ব। কিন্তু কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষের ওপর ইসলামিক দেশে নিশ্চয়ই ধর্মীয় অত্যাচার হতে পারে না, কাজেই ধর্মীয় অত্যাচারের যুক্তিটাই এখানে খাটছে না। কিন্তু বাংলাদেশ থেকে চাইলে যে কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষও ভারতে আসতে পারেন এবং এখানকার স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন। কি ব্যাপার, সেটার জন্য চলে আসছি সেকেন্ড পয়েন্ট। কি কি পয়েন্ট বলেছিলাম মনে আছে? রিলিজিয়াস গ্রাউন্ড, আলোচনা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড বলেছিলাম বেটার লাইফস্টাইল। এখন কোনো মানুষ, তিনি বাংলাদেশে 1947-এ তিনি হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনি ভোট দিয়েছিলেন মুসলিম লীগকে, যে একটা ইসলাম ধর্মের মানুষদের জন্য আলাদা দেশ হবে, অনেক উন্নতি হবে। তারপর দেখলেন যে কিছুই হয়নি, বরং বিভিন্ন র্যাডিকালাইজড বিষ মানুষের মাথায় ঢুকে দেশটার একেবারে অধঃপতন হয়ে গেছে। তো আমি তখন ভুল করে ফেলেছি, আমার পূর্বপুরুষরা ভুল করে ফেলেছে, আমি একটা বেটার দেশ সমস্ত দিক থেকে, যেখানে লাইফস্টাইল ভালো, মানুষের চিন্তা ভাবনা ভালো, উদার মানুষজন, ধর্মনিরপেক্ষ, আমি ভারতবর্ষে গিয়ে থাকবো। নিশ্চয়ই ওয়েলকাম, এভরিবডি ইজ ওয়েলকাম, কিন্তু তার জন্য নির্দিষ্ট প্রসেস মেনে ভারত সরকারের কাছে, বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করে এদেশে আসতে হবে এবং এদেশের স্থায়ী নাগরিকত্ব ধাপে ধাপে নিতে হবে। মানে আজকে যদি আপনি চান যে আপনি ইংল্যান্ডের নাগরিকত্ব নেবেন, আপনি আমেরিকার নাগরিকত্ব নেবেন, বা পৃথিবীর এরকম অনেক দেশের নাগরিকত্ব নেবেন, সব দেশে নেওয়া যায় না, অনেক দেশের, আপনি পারেন। কিন্তু তার মানে এই না যে আপনি লুকিয়ে আমেরিকায় ঢুকে গেলেন, তাহলে আপনাকে ধরা হবে। আপনি আবেদন করবেন, আপনার অ্যাপ্লিকেশন খুঁটিয়ে দেখা হবে, তারপর আপনি ওখানে টেম্পোরারি ভিসায় গিয়ে থাকবেন, আপনার ব্যবহার দেখা হবে, তারপর আপনাকে পার্মানেন্ট ভিসা দিয়ে দেওয়া হবে, সিটিজেনশিপ দেওয়া হবে, নির্দিষ্ট একটা সময় পর্বের পর, অনেক কিছু ক্রাইটেরিয়া মিট করার পর। ঠিক সেরকমভাবে ভারতবর্ষেও যে কেউ আসতে পারেন, কিন্তু যেহেতু তার উপর কোনো ধর্মীয় অত্যাচার হচ্ছে না, সে রাতারাতি প্রাণে বাঁচতে পালিয়ে আসছে না, বেটার লাইফস্টাইলের জন্য আসছে, তাকে আবেদন করে সরকারকে জানিয়ে সঠিক তথ্য দিয়ে আসতে হবে। গেল। থার্ড পয়েন্ট, অনেকে, কেউ কেউ বিশেষ কোনো উদ্দেশ্যে অবৈধভাবে এদেশে এসেছে, যারা এই বিশেষ কোনো উদ্দেশ্যে এসেছে, যাদের সঙ্গে হতে পারে এবিটির মতো কোনো জঙ্গি গোষ্ঠী, আনসারুল্লাহ বি টিম, এদের কোনো নেটওয়ার্ক জড়িত, তাদের জন্য তো সরি, তাদেরকে তো ভারতবর্ষ কোনোভাবে ওয়েলকামও করতে পারে না, কোনোভাবে এদেশে থাকতেও দেবে না। তাহলে এই যে আমরা তিনটে ব্যাপার বুঝলাম, এখানে প্রথমেই বলে রাখি যে এমনটা নয় যে বাংলাদেশ থেকে যারাই এদেশে এসেছেন তারা সকলে জঙ্গি বা তারা সকলে সম্ভাব্য জঙ্গি।
তারা বিভিন্ন কারণে আসতে পারেন। তার মধ্যে একটা কারণ এটাও থাকতে পারে যে যদি 50 লক্ষ মানুষ এসে থাকেন, তার মধ্যে হয়তো খুবই কম, হয়তো 50 জন, কিন্তু 50 জন হতে পারে যারা এবিটির মতো মারাত্মক হিংস্র কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর মদতপুষ্ট এবং নির্দিষ্ট কোনো এজেন্ডায় এদেশে এসছে। তো মাত্র 50 জন, এই বলে তো ভারতবর্ষ চুপ করে থাকতে পারে না। 50 জনই 50টা বিস্ফোরণ ঘটালে তো শেষ। তো ভারতবর্ষকে স্ট্রিক্ট হতেই হবে এবং তাদের জন্য বলতে হবে সরি ভাই। এইবার কেন এলেন বোঝা গেল। এবার আমরা সেকেন্ড যে পয়েন্টে আসবো সেটা হলো কিভাবে এলেন। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, দুটো দেশের বর্ডার থাকে, শুধু ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান নেই, পৃথিবীতে বহু দেশের মধ্যে বর্ডার আছে। এবার যেখানে সমভূমি বা মোটামুটি লোকালয় বা নর্মাল জায়গা, সেখানে আপনি কাঁটাতার দিয়ে দিতে পারেন, বর্ডার হয়ে গেল। ভারত পাকিস্তান যে বর্ডার আছে রাজস্থানে, কোনো অসুবিধা নেই, নর্মাল কাঁটাতার দেওয়া বর্ডার। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশের যে এলাকা, সেখানে একে আছে প্রচুর পাহাড়ি জায়গা, মণিপুর মেঘালয়ের যে উত্তর পূর্ব ভারত আসামের দিক, প্রচুর জঙ্গল সুন্দরবনের মতো দিক, এবং প্রচুর নদী। না তো আপনি পাহাড়ে কাঁটাতার বসাতে পারবেন, কিভাবে কাঁটাতার দেবেন পাহাড়ে? না তো আপনি জঙ্গলের মধ্যে এক্স্যাক্ট কাঁটাতার পুঁততে পারবেন, আর না তো আপনি নদীর মধ্যে কাঁটাতার পুঁততে পারবেন। তো এই যে জায়গা যেখানে নদী, জঙ্গল, পাহাড়, এখানে কাঁটাতার দেওয়া একটা চ্যালেঞ্জ, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জ, শুধু ভারতবর্ষের কাছে নয়। কাজেই বহু জায়গা এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, চেষ্টা চালানো হচ্ছে, হয়তো কিছু জায়গা থেকে যাবে যেটা ভবিষ্যতে কোনোদিনই সম্ভব হবে না। এবার এই সমস্ত জায়গা দিয়ে মূলত নদী পথে বাংলাদেশের প্রচুর মানুষ ভারতবর্ষে ঢুকেছে। এখানে অবশ্যই, যেটা নিউজ চ্যানেলেও বারবার দেখা গেছে, যে বিএসএফ এর বেশ কিছু কর্মকর্তা তারা অভিযুক্ত, যে তারা টাকার বিনিময়ে মানুষকে হয়তো দেখতে পাচ্ছে যে নদী দিয়ে ঢুকছে, কিন্তু ধরছে না। তারা পরে বলছে কই আমরা তো দেখতে পাইনি, আমরাও তো মানুষ, কিন্তু দেখা যাচ্ছে তারা দেখতে পেয়েছিল এবং টাকা পয়সা নিয়ে চুপ করে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিএসএফ এর নজর এড়িয়ে ঢুকে গেলেও তারপর বর্ডার লাগোয়া যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামের গ্রাম প্রধান, গ্রাম পঞ্চায়েত বা গ্রামের যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির মেম্বাররা আছেন, তারা করাপ্টেড অনেকে। তাদেরকে এসে বলা হচ্ছে যে ভাই আমি থাকবো, এত টাকা পয়সা ইত্যাদি নাও, এবং তারা ওখানে থাকতে দিচ্ছে। 6 মাস হয়তো তারা থেকে গেল সেই গ্রামে। তারপর দেখা যাচ্ছে সেই গ্রাম থেকে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য কোনো একটা রাজ্যে, দিল্লির কোনো একটা কারখানায়, এবং 5টা মানুষ যারা বাংলাদেশ থেকে এসছে তারা ওই কারখানাতেই থাকে, ওই কারখানা থেকে বেরোয় না, কিছুই না, ওই কারখানার মধ্যেই থাকা খাওয়া, এইভাবে হয়তো ওরা 5 বছর কাটিয়ে দিয়েছে। এবং এই 5 বছরের মধ্যে ওরা একটা দিল্লিতে রেশন কার্ড বানিয়ে ফেলেছে কোনো একদিন সুযোগে, গিয়ে বলেছে আমাদের তো সব কাগজপত্র নেই, আমরা তো পড়াশোনা জানি না, রেশন কার্ড দেবেন। কোনো দয়ালু মানুষ দিয়ে দিয়েছে। এইবার ধরা গেল যে ওইখান থেকে তারা একটা ইটভাটায় কাজ নিয়ে নিয়েছে, যে ইটভাটা থেকে ওরা জীবনে একা একা বেরোয় না, যেহেতু কাগজপত্র নেই। ওই লরি করে বছরে একবারই কোথাও জামা কাপড় কিনতে বেরোয়, ওই ইটভাটাতেই ওদের জীবন জীবিকা সব কিছু। পুলিশ ওখানে কখনো রেড করে না, ইটভাটার মালিক সামনে নেয়। এরা কম টাকায় কাজ করবে বলে ইটভাটার মালিক এদেরকেই রেখে দেয়। এবং এদের যে বাচ্চারা আছে ইটভাটার পাশের কোনো একটা স্কুলে ওদের ভর্তি করে দেওয়া হয়। হেড স্যার যখন বলে যে আমরা তো ভর্তি নেব না, কাগজ কোথায়, তখন হেড স্যারকে বলা হয় রাইট টু এডুকেশন, কাগজ নেই বলে কোনো বাচ্চাকে আপনি শিক্ষা থেকে কি করে বঞ্চিত করতে পারেন, আপনার বিরুদ্ধে কেস করব। হেড স্যার দেখে ভাই এসব কেস টেসে পড়ে কি হবে, সত্যি তো বাচ্চা মানুষ, কেন এডুকেশন পাবে না, নিয়ে নাও একে। তোর স্কুল সার্টিফিকেট হয়ে গেল। এরপর দেখা যায় যে এই কোনো একটা বাচ্চা, স্কুল সার্টিফিকেট হয়ে গেছে, এর বাবা মার রেশন কার্ড হয়ে গেছে, ওর হয়ে গেছে, ও তখন কোনো একটা জায়গায় গিয়ে এই কাগজ দুটো দেখি আধার কার্ড পেয়ে যায়। যে আধার কার্ড ইস্যু করছে সে দেখে আরে ভাই হ্যাঁ রেশন কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, ফালতু সন্দেহ করে লাভ কি, গরিব মানুষ, পড়াশোনা জানে না, কাগজপত্র নেই, তো দিয়ে দিয়ে আধার কার্ড। একে একে স্টেপ বাই স্টেপ লিগালাইজড হতে থাকে। তো আমরা সেকেন্ড পয়েন্টে বুঝতে চেষ্টা করলাম যে কেন আসার পর কিভাবে আসেন এবং কিভাবে এরা স্টেপ বাই স্টেপ কাগজপত্র সব কিছু পেয়ে যান। থার্ড স্টেপ যেটা আমরা বুঝতে চেষ্টা করব যে ভারতবর্ষে এই ইনফিল্ট্রেশন, এটা তো একদিনে চলেনি, বছরের পর বছর ধরে চলেছে। ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থা R&AW, তাদের কাছে কি কোনো তথ্য ছিল না? হতে পারে, এটা তো অলমোস্ট ইম্পসিবল, হতে পারে বলে তো মনে হচ্ছে না। আমারও তাই ধারণা আর 5 জন
সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষদের মতো, যে R&AW জানতো পুরোটাই। কিন্তু যে সামাজিক ইকোসিস্টেম রয়েছে কোনো সমাজে, কোনো দেশের সরকার সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু চেঞ্জ করতে পারে না। কেন পারে না? কারণ ডিপ স্টেট, বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা ইকোসিস্টেম তৈরি করে রেখেছে। ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেমে অনেক প্রফেসর থাকবেন, রিসার্চ স্কলার থাকবেন, অভিনেতা থাকবেন, শিল্পী থাকবেন, সাহিত্যিক থাকবেন, বুদ্ধিজীবী থাকবেন, মিডিয়ার লোকজন থাকবেন, কখনো কখনো কোনো কোনো পলিটিক্যাল পার্টির লোকজন থাকতে পারেন, যারা যদি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি কোনোভাবে এই ধরনের মানুষজনকে ধরতে যায়, তাদেরকে জেলে নিয়ে যেতে চায়, জিজ্ঞাসাবাদ করতে চায়, তখন এরা মিডিয়ায় এসে বা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করে যে কোথায় বাংলাদেশি, কোথায় রোহিঙ্গা, কই কেউ কোথাও নেই। এসব বিভেদকামী মানুষজন মানুষদের মধ্যে বিভেদ লাগাচ্ছে, সবাই আমরা ভারতবাসী। তারা বলতে শুরু করে যে আচ্ছা দেখো, এই দিল্লির ইটভাটা থেকে এই 5 জনকে ধরে নিয়ে গেছে না, দেখেছো, শুধু বাঙালি বলে হেনস্থা করলো, আর এদের কোনো দোষ ছিল না। তো মানুষের মধ্যে বিভিন্ন ন্যারেটিভ এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দিতে চেষ্টা করে, যাতে করে সাধারণ মানুষ, আমি, আপনি R&AW বা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির এগেনস্টে কথা বলতে শুরু করি। এছাড়া এইভাবে সোশ্যাল সাপোর্ট এরা আস্তে আস্তে ঘুরিয়ে দিতে শুরু করে এই ধরনের যারা ইনফিলট্রেশন দিয়ে ঢুকেছে তাদের দিকে। এরা বলতে শুরু করে, দেখেছো, শুধু গরিব মানুষ বলে হেনস্থা করা হচ্ছে। আপনার মনে হয় তাই তো? গরিব মানুষ বলে হেনস্থা করছে কেন্দ্রীয় এজেন্সি, এ তো মোটে ঠিক কথা নয়। তো এই যে নেক্সাস বা ইকোসিস্টেম তৈরি হয়ে রয়েছে, এই ইকোসিস্টেম আমাদের যতক্ষণ না ভাঙবে ততক্ষণ R&AW বা কোনো কেন্দ্রীয় এজেন্সি অ্যাজ সাচ কোনো বড় স্টেপ নিতে পারবে না। কারণ দেশের মানুষই দেশের এজেন্সির এগেনস্টে চলে যাবে তখন। সেই জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেখুন কি ধরনের জিনিসপত্র তৈরি হলো। SIR যখন শুরু হলো তখন আপনারা এবার নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন বক্তব্য রাখতে শুরু করে দিল যে মেইনস্ট্রিম মিডিয়াতে বা বিভিন্ন জায়গায়, যে তাই তো মানুষকে তাড়িয়ে দিচ্ছে, মানুষের ওপর অনেক অত্যাচার অবিচার হচ্ছে, কোনো বাংলাদেশি নেই অবৈধ, কোনো রোহিঙ্গা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া, আমরা ভিডিও দেখতে পেলাম যে বিভিন্ন বর্ডারে শয়ে শয়ে হাজারে হাজারে বাংলাদেশি পালাচ্ছে। তাহলে ক্যামেরায় ধরা পড়েনি এই সংখ্যাটা নিশ্চয়ই এর থেকে 10 গুণ বেশি। এবং সোশ্যাল মিডিয়ায় যখন মানুষ আওয়াজ তুলতে শুরু করলেন যে ভাই এরা কারা, এতক্ষণ যে ইকোসিস্টেম আমাদের বোঝাচ্ছিল কোথাও কেউ নেই, বিভেদকামী মানুষজন কেন্দ্রীয় এজেন্সি গরিবদের ওপর অত্যাচার করছে, তখন মেইন স্ট্রিম মিডিয়াও দেখাতে বাধ্য হলো যে হ্যাঁ দেখুন, আজকে আনন্দবাজার পেপারেও খবর হয়েছে যে SIR এর সময় এরকম শয়ে শয়ে মানুষজন পালাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ, আমি যদি নাম খুব একটা ভুল না করি, একজনের নাম দেখছিলাম স্বপ্না বিবি, আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী। উনি বলছেন খুব সম্ভবত 7 বছর ধরে উনি এখানে আছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেতেন, আধার কার্ডও আছে ওনার কাছে। তো এই সময় দুটো ব্যাপার হয়েছে। নাম্বার 1, এই যে বিভিন্ন জায়গা থেকে বলতে শুরু করা হলো যে সাধারণ মানুষ কাগজ কোথায় পাবে। আমাদের ইলেকশন কমিশন পুরো প্রসেসটা এতটা সহজ করে দিয়েছে SIR এর, যে সাধারণ মানুষই আবার বলতে শুরু করলো কাগজ কোথায় পাবে, মানে এত ইজি জিনিস, এটা তো যে কেউ করতে পারে। দ্বিতীয় লাভ হয়েছে ডিজিটাইজড ইন্ডিয়া। সমস্ত প্রসেস ডিজিটাল হয়ে যাওয়ার ফলে সবাই দেখলো আরে ভাই প্রসেস তো খুব সোজা। কিছু মানুষ অকারণে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে যে কঠিন প্রসেস। আর তৃতীয়ত আর একটা লাভ হচ্ছে, সমাজ লাস্ট কিছু বছরে অনেকটা এডুকেটেড হয়ে গেছে। তো সবাই এখন নিজস্ব ফোন থেকে ওয়েবসাইট ঘেটে বা সরকারি তথ্য দেখে নিতে পারছে যে এসব ভুলভাল বোঝাচ্ছে, এত কিছু ঝামেলার তো কিছু নেই। তো যখনই সমাজ বুঝে গেল তখন সোশ্যাল সাপোর্ট কোন দিকে চলে গেল, এই যারা অবৈধ অনুপ্রবেশকারী এদের বিরুদ্ধে চলে গেল। এবং যখনই সমাজ গ্রাউন্ড স্তর থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে শুরু করছে, তখনই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি এবং R&AW ছাড়াও সমস্ত তদন্তকারী সংস্থার পক্ষে সম্ভব, প্রশাসনের পক্ষে সম্ভব এবার আইনকে এনফোর্স করা, এনঅ্যাক্ট করা, এনাবেল করা। এর আগে পর্যন্ত কিন্তু কার্যত সম্ভব ছিল না। এবার আমি নিজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন পড়তে ভালোবাসি, কারণ তাতে করে মাস সাইকোলজি বোঝা যায়। কেউ কেউ বড় বড় মিছিল করছে, তারা বলছেন যে
কাগজ আমরা দেখাবো না। এবার এই যারা কাগজ আমরা দেখাবো না বলছেন, আমি দেখছিলাম মজার ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্ট করছেন যে দাদা আপনার বাড়িতে গিয়ে আমি কাল থেকে থাকতে শুরু করবো, আপনি যদি বলেন আমি বলবো এটাই আমার বাড়ি, আর আপনি যদি বলেন যে এটা তোমার বাড়ি, কি প্রমাণ? আমি বলবো কাগজ আমি দেখাবো না। তো মানুষজন গ্রাউন্ড লেভেল থেকে প্রতিবাদ করতে শুরু করছেন এবং যে ইকোসিস্টেম ডিপ স্টেট সেটা আস্তে আস্তে ভাঙতে শুরু করছে। এবার এই যে এত মানুষ চলে যাচ্ছে, এটা সত্যি কথা, এরপরও 50% অবৈধ বাংলাদেশি এদেশে থেকে যাবে। কেউ কোনোভাবে পারবে না 100% মুক্ত করতে, কারণ যারা 2002-এর আগে এসছে তাদের তো 2002-এর এসআইআর নাম উঠে গেছে, কিংবা 2002-এর পরেও যারা এসছে বিভিন্ন কিছু কাজকর্ম করে কিছু পার্সেন্টেজ মানুষ থেকেই যাবে। এটা কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ আপনি যদি 100% স্ট্রিক্ট হতে যান, 100 জন অবৈধ বাংলাদেশিকে বের করতে গিয়ে যদি একজন বৈধ ভারতবাসী বাদ পড়ে যায়, সেটা কিন্তু খুব বিপজ্জনক হবে। কাজেই আমাদের কোনো অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট সেই চান্সটা নেবেই না। আপনি বলবেন যে তাহলে লাভ কি হলো, 50% তো থেকেই গেল। ডক্টর জয়শঙ্কর স্যার একটা কথা বলেন, জিওপলিটিক্সে বেস্ট সলিউশন বলে কিছু হয় না, সবসময় বেস্ট পসিবল সলিউশন হয়। তো ভারতবর্ষের কাছে এই মুহূর্তে এটাই বেস্ট পসিবল সলিউশন যে ভাই অনেকটা তো করা গেল, পুরোটা করা গেল না, এই অনেকটা যে করা গেল এটাই দেশের জন্য অনেক উন্নতি। থার্ড স্টেপ আশা করি আমরা বোঝাতে পারলাম যে এই মুহূর্তে তাহলে কি চলছে এবং R&AW বা বিভিন্ন এজেন্সি কিভাবে আগে সমাজকে সচেতন করে তারপর এনাবেল, এনাক্ট এবং এনফোর্স করলো আইন। ফোর্থ স্টেপে আমরা যেটা বুঝবো যে এর ইমিডিয়েট ইম্প্যাক্ট কি হবে আমাদের রাজ্যের ওপর। দেখুন, আমাদের রাজ্যের ওপর মূলত 3-4টে ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে। সেটা হচ্ছে, এক, ডেভেলপমেন্টের জন্য টাকা পয়সা বেড়ে যাবে আমাদের রাজ্যের কাছে। যদি আমি আজকের আনন্দবাজার পেপারের নিউজটাকেই ধরে ব্যাখ্যা করতে চেষ্টা করি যে একজন স্বপ্না বিবি, তিনি মাসে 1000 টাকা ধরলাম লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পায়, এক্স্যাক্ট কত পায় আমি জানি না, 1000-1200 হবে মনে হয় এখন। তাহলে তিনি যদি 7 বছর ধরে পান, 84,000 টাকা তিনি পেয়েছেন। এটা কার টাকা? এটা আমার আপনার ট্যাক্সের টাকা, যেই টাকা দিয়ে একজন বাংলাদেশি যিনি বৈধ নন, অবৈধ, তাকে আমাদের রাজ্য থেকে এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেওয়া হচ্ছিল। এইবার এই যে টাকাটা বেঁচে গেল, এই 84,000 টাকা কোথায় লাগবে? আপনার বাড়ির কেউ না কেউ লাস্ট 2-3 বছরে কখনো না কখনো নিশ্চয়ই ব্লাড টেস্ট বা কোনো এক্সরে ইত্যাদি, কখনো শরীর খারাপ হয়েছে, কিছু করতে হয়েছে, আজকাল মানুষের যা শরীরের কন্ডিশন, কোত্থেকে করিয়েছেন? 99% ক্ষেত্রে আপনারা প্রাইভেট কোনো জায়গা থেকেই করিয়েছেন, 1000, 1500, 2000 টাকা অন্তত বিল হয়েছে। তাহলে এই টাকাটাই যদি হেলথ সেগমেন্টে এবার থেকে ইনভেস্ট করা যায় এবং আমাদের রাজ্যের মানুষদের জন্য যদি প্রত্যেকটা জেলায় 4-5টা করে অন্তত গভর্নমেন্ট সেন্টার খুলে দেওয়া যায়, প্যাথ ল্যাবে, যেখানে গিয়ে মানুষ বিনা পয়সায় ব্লাড টেস্ট করাতে পারবে, ইউএসজি, এক্সরে, এমআরআই সব কিছু করাতে পারবে, এই টাকাটা অন্তত রাজ্যের কাছে এলো। এবার কতটা সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা নির্ভর করছে রাজনৈতিক এবং বিউরোক্রেসির সদিচ্ছার ওপর। সেকেন্ড, এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে নন হোয়াইট কলার জব যেগুলো, সেই জায়গায় প্রচুর এমপ্লয়মেন্ট খুলে যাবে। মানে জেনারেলি বাংলাদেশি অবৈধ মানুষজনেরা এদেশে এসে তারা কনস্ট্রাকশনের জায়গায় কাজ করতেন, যত রাজমিস্ত্রিদের কাজ, যত কনস্ট্রাকশন প্রজেক্ট হচ্ছে, বড় বড় ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, কারখানা, এখানে ছিলেন এই ধরনের বাংলাদেশি মানুষরা। এবার এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, মানে এখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কাজ পাবে। যারা গৃহ পরিচারিকার কাজ করতেন সেখানে অনেক ছিলেন বর্ডার এলাকার বিভিন্ন বাড়িগুলোতে অবৈধ বাংলাদেশি মহিলারা, সেখানে অনেকটা ফাঁকা হবে, এমপ্লয়মেন্ট বাড়বে। ড্রাইভিং, মাল লোডিং আনলোডিং, বিভিন্ন কারখানায়, বিভিন্ন ফ্যাক্টরিতে, আপনার এসপ্লেনেড থেকে শুরু করে বউবাজার, এই সমস্ত অঞ্চলে। এছাড়া বিভিন্ন ফ্যাক্টরির কাজ, সেটা জুতো কারখানা হোক, চিপস ফ্যাক্টরি হোক, ইটভাটা হোক, এই ধরনের জায়গা যেগুলো নন হোয়াইট কলার জব, সেখানে এমপ্লয়মেন্ট বাড়বে। আপনি বলবেন যে স্যার আমি তো হোয়াইট কলার জব করতে চাই, নন হোয়াইট কলার জবে এমপ্লয়মেন্ট বেড়ে কি হবে? আপনার হয়তো কাজে লাগছে না, কিন্তু আমার রাজ্যের মুর্শিদাবাদের কোনো একটি ছেলে, সে রাজস্থানে বা কর্ণাটকে বা দিল্লিতে গিয়ে কনস্ট্রাকশনের কাজই করছে, 6 মাস পর একবার বাড়ি আসতে পারে। তো যদি আমার রাজ্যেই কনস্ট্রাকশনের কাজে ভ্যাকেন্সি হয়, তো মুর্শিদাবাদের ছেলেটা কলকাতায় কাজ করে শনিবার করে তো অন্তত বাড়ি যেতে পারবে, তার লাইফস্টাইল তো বেটার হবে, তার পরিবারকে তো সে বেশি সময় দিতে পারবে। কাজে যে জায়গাটা দখলে ছিল অবৈধ বাংলাদেশিদের, সেটা এবার পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষরা কাজ করবে সেখানে। দুটো ইমিডিয়েট ইম্প্যাক্ট তো এই দুটো হবে। এবং 3 নাম্বার যেটা ইম্প্যাক্ট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপর বিভিন্ন আক্রমণের, এবিটির মতো জঙ্গি গোষ্ঠীর দ্বারা রিস্ক কমবে। 100% রিস্ক কি মুক্ত? একদমই না।
কখনোই মুক্ত হতে পারে না, কিন্তু রিস্ক তো কিছুটা কমবে। আর এই ভিডিওর লাস্ট স্টেজে আমরা যেটা বুঝবো, 5th স্টেজে, সেটা হচ্ছে ফিউচার প্ল্যান কি। দেখুন, ভারতবর্ষকে আরও সুরক্ষিত করতে, পশ্চিমবঙ্গকে আরও সুরক্ষিত করতে আমাদের দেশের সরকারের অন্তত 6-7টা জিনিস করতে হবে। নাম্বার 1, বিএসএফকে করাপশন ফ্রি করতে হবে, এবং সেই কাজ সরকারের, আমার আপনার নয়। নাম্বার 2, বিএসএফকে আরো অনেক সিরিয়াস হতে হবে বর্ডার পাহারা দেওয়ার ক্ষেত্রে, সেটাও সরকারের কাজ, আমার আপনার নয়। হ্যাঁ, আমার স্টুডেন্টরা যারা বিএসএফ এ আছে তাদেরকে আমি অবশ্যই বলবো, রিকোয়েস্ট করব যে ভাই আরেকটু সিরিয়াস হও, দেশের জন্য আরেকটু খাটো। নাম্বার 3, বিএসএফ আরও রিক্রুটমেন্ট চাই। এটা যদিও আমার কাজ নয়, আমি স্টুডেন্টদের বিএসএফ এর পড়াশোনার জন্য রেডি করতে পারি, বাট রিক্রুটমেন্ট সরকারকেই বাড়াতে হবে। নাম্বার 4, আমাদের যে রিভারগুলো রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারে, সেখানে রিভার সার্ভেলেন্স বাড়াতে হবে, যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়। নাম্বার 5, আমাদের যে বর্ডারে ভিলেজগুলো রয়েছে সেইখানকার ইয়াং ছেলে মেয়েদের ট্রেনিং দিতে হবে, টিম তৈরি করতে হবে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে, বিএসএফ, এডাব্লিউর তরফ থেকে, যাতে ভিলেজে কোনো রকম নতুন মানুষকে দেখলেই সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন সংস্থায় খবর পৌঁছে দিতে পারে, এবং যাতে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া যেতে পারে, জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। কারণ সীমান্তবর্তী গ্রামের মানুষের সহযোগিতা ছাড়া কোনো দেশ কোনোদিন সুরক্ষিত থাকতে পারে না। আমাদের কার্গিল অ্যাটাকের সময়ও কাশ্মীরের যারা মেষ পালক, তারা আমাদের জওয়ানদের খবর দিয়েছিল যে কিছু আননোন ম্যানকে দেখা যাচ্ছে আমাদের কাশ্মীর এলাকায়। নাম্বার 6, বিভিন্ন পলিটিক্যাল পার্টি ABCDEFGH, যে সমস্ত পলিটিক্যাল পার্টির লোকজন বিভিন্ন বর্ডার ভিলেজে আছেন, তাদেরকে এটা বুঝতে হবে যে পলিটিক্স পরে, নেশন ফার্স্ট। নাম্বার 7, যারা বাংলাদেশের মানুষজন এদেশে রয়ে গেলেন তাদেরকে এবার আস্তে আস্তে প্যাট্রিয়টিক করার জন্য চেষ্টা করতে হবে। দেখুন, এই কাজটা সহজ নয়, কিন্তু করতে হবে। কেন আমি বলছি, আমি যদি আজকে কোনো একটা দেশে চলে যাই, XYZ, আমেরিকায় চলে গেছি, আমি তো প্রচণ্ড আমেরিকা প্রেমী হব না, কোনোদিনই হব না। আমি তো ভারত প্রেমী থেকে যাব, কারণ ভারত আমার মাতৃভূমি। হ্যাঁ, আমার 2-3 প্রজন্ম পরে যারা হয়তো জন্মাবে আমার পরিবারে, তারা হয়তো আমেরিকান হবে। তো ঠিক সেই রকম কোনো একজন মানুষ, তিনি বাংলাদেশ থেকে দেশে এসছেন, তিনি হঠাৎ করে ভারতপ্রেমী হয়ে যাবেন এমনটা তো ভাবার কারণ নেই, কারণ তার মাতৃভূমি বাংলাদেশ। তো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আস্তে আস্তে যাতে তার মধ্যেও, তার পরিবারের মধ্যেও দেশপ্রেম জেগে ওঠে। দেশপ্রেম এরকম কোনো গুলি নয় যেটা খাইয়ে দিলে রাতারাতি চলে আসবে, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। এবং তার মধ্যে যে ভারতপ্রেম নেই, এটাও তার কোনো দোষ নয়। যেরকম আমি বললাম, আমি আমেরিকায় গেলে আমার মধ্যেও আমেরিকা প্রেম থাকবে না। নাম্বার 7, বর্ডার ভিলেজগুলোতে অবশ্যই স্পাই নেটওয়ার্ক তৈরি করতে হবে, যাতে A to Z প্রত্যেকটা তথ্য আপডেটেড, কারেন্ট, রিয়েল টাইমে আমাদের RAWর কাছে পৌঁছে যেতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদেরও অনেক কিছু দায়িত্ব আছে। আমরা কাকে ঘর ভাড়া দিচ্ছি, আমার বাড়িতে গৃহ পরিচারিকার কাজে কেউ নিযুক্ত হলে তিনি কে, তাদের আইডেন্টিটি, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি কিন্তু নেওয়া এবং সেটা লোকাল থানায় জমা করা আমার আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা নিজেদের দায়িত্ব অ্যাভয়েড করে সমস্ত কিছু প্রশাসনের দিকে আঙুল তুলতে পারি না। তো এই টোটাল জিনিসটা আমরা যদি করতে পারি, আস্তে আস্তে আমাদের দেশ, আমাদের রাজ্য আরও সিকিউরড, আরও সেফ হয়ে উঠবে, এটাই আমরা এক্সপেক্ট করি। থ্যাংক ইউ, জয় হিন্দ।